ওই বাড়িটির আশেপাশে একটি ফার্মেসি, একটি হোটেল এবং একটি টেলিফোনের দোকান ছিল, যার কারণে অনেক মানুষের সেখানে সমাগম ছিল এবং উপস্থিতি ছিল। এবং এই বাড়িটি পাঁচতলা, অনেকে বলছেন চারতলা। সেক্ষেত্রে বাড়িটির ভিতরে কত পরিমাণ মানুষ আছে সেটা নিয়ে একটা মতভেদ রয়ে গিয়েছে মানুষের মধ্যে। তবে একটা কারখানা ছিল, যে কারখানার দাহ্য পদার্থের কারণে কিন্তু দাও দাও করে যে আগুন জ্বলে উঠেছিল, সে আগুন নেভানো এখনো পর্যন্ত সেভাবে ফায়ার সার্ভিসের সাথে আমাদের এটা নিয়েও কথা হয়েছিল এবং ফায়ার সার্ভিস আমাদেরকে নিশ্চিত করেছে যে সেই আগুন পুরোপুরি তারা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। কিন্তু যেহেতু দাহ্য পদার্থ এখনো হয়তো বা ঠিকই সে আগুন জ্বলছে, তাই সে আগুন নেভানোর একদম সর্বোচ্চ চেষ্টা তারা চালাচ্ছেন এবং তারপরেই কিন্তু তারা মূলত শেষ খোঁজটা করবেন এবং শেষবারের মতো সার্চ করে দেখবেন যে এখানে আসলে কি আছে বা কি পাওয়া যাচ্ছে। তবে এছাড়া এখন পর্যন্ত আমরা এখানে দেখছি 3 ধাপে বিশাল বিশাল ব্যাগে করে এক একটা মরদেহ এখানে নিয়ে আসা হয়েছে। প্রথমে ইমার্জেন্সিতে প্রায় 12টির মতো লাশ নিয়ে আসা হয়েছিল এবং পরবর্তীতে ইমার্জেন্সিতে তাদের মর্গে যে মর্গ ছিল সে মর্গটা ছোট হওয়ায় সেখানে লাশের আর সংকুলন হচ্ছিল না, বিধায় ঢাকা মেডিকেলের মূল মর্গে কিন্তু আস্তে আস্তে লাশগুলোকে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে ঘুরিয়ে দেওয়া হয় সবগুলো গাড়ি। এবং পরবর্তীতে আমরা এটাও দেখেছি যে এখানে যে অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্স 4-5টা ব্যবহার করেও কিন্তু আসলে লাশের সংকুলন না হয়, পরবর্তীতে ফায়ার সার্ভিসের বড় ট্রাক ব্যবহার করতে হয়েছে এবং বড় ট্রাক এখানে নিয়ে আসা হয়েছে। আপনারা জানেন হয়তো বা যে এখানে প্রচুর পরিমাণ পুলিশ, র্যাব এবং বিভিন্ন ফোর্সের সদস্যদেরকে এখানে ডিপ্লয় করা হচ্ছে। প্রচুর মানুষ এখানে আসছেন, যার কারণে আসলে তাদের স্বাভাবিক কার্যক্রম চালাতে কিন্তু বেশ কষ্ট করতে হচ্ছে এবং বেশ এপাও পোহাতে হচ্ছে। তাই বারবারই তারা আসলে মাইকিং করছেন যে সাধারণ মানুষকে সরে যেতে বলছেন, তাদের কাজটুকু করার জন্য একটা সুযোগ করে দিতে বলছেন এবং অনেককে স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য এখানে চলে এসেছেন, তাদেরকে নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। তাই তারা জানিয়েছেন যে আসলে সবাইকে এখন সরে যেতে বলা হচ্ছে এবং যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে তারা আসলে জানাবেন। আর এখানে লাশের সংখ্যা নিয়ে একটা গুজব বারবার তৈরি করা হচ্ছে, অনেকে অনেক ধরনের সংখ্যা বলছেন। তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাইম হাসান ভুঁইয়া আমাদেরকে নিশ্চিত করেছেন যে তারা 44টা লাশ বুঝে পেয়েছেন এবং তারা বারবার যেটা বলছেন যে কোনো ধরনের গুজবে আমরা বিশ্বাস না করে সবকিছু যাচাই বাছাই করে মানুষ যেন কথা মাইনে নেয় এবং সেই ক্ষেত্রে তারা যে সংখ্যাটা বলছে সেটাই যেন মানুষ বিশ্বাস করে, কারণ সেই সংখ্যাটাই একমাত্র অফিসিয়াল এবং রেকর্ডেড। এবং তারা বুঝে পাওয়ার পরেই সবগুলো লাশকে, যেমন এখানে অনেক স্বজনই এসেছেন যে স্বজনরা আসলে নিজেদের লাশগুলো বুঝে নেওয়ার জন্য আসলে আহাজারি করছেন এবং নিজেদের দাফন কাফনের ব্যবস্থা করার জন্য একটা দাবি জানাচ্ছেন। তো তাদেরকেও বলা হয়েছে যে সেক্ষেত্রে এইখানে পুরোপুরি কার্যক্রম শেষ হওয়ার পর, রেকর্ড করার পর আসলে তাদেরকে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তো এখানে একেবারে বেদনাতুর এবং করুণ একটা আবহ তৈরি হয়েছে। মানুষের কান্না, চিৎকার এবং আহাজারিতে পুরো জিনিসটাই আসলে ভারী হয়ে উঠেছে। আপনারা জানেন যে পুরো এলাকাটাই আশেপাশে আসলে নিশ্চিদ্র নিরাপত্তায় ঢেকে রাখা হয়েছে, যেহেতু 21শে ফেব্রুয়ারি এমনিতে একটা সিকিউরিটি রিজন ছিল। তারপর এই ঘটনার পরে আসলে পুরো এলাকায় এখন একেবারে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে পড়ে হয়েছে। সাধারণ মানুষের চলাচল এখানে অনেকটুকু নিয়ন্ত্রণ করা হয়েছে, গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে, শুধুমাত্র মিডিয়ার কিছু গাড়ি এবং লাশবাহী অ্যাম্বুলেন্স এবং গাড়ি ছাড়া কিন্তু কাউকে আসলে এখান দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না। তো এখন পর্যন্ত এখানে বারবার আমরা এটাই দেখছি যে তারা বারবার যেটা সচেতন করার চেষ্টা করছেন মানুষকে, তারা যেন ভিড় না করেন, মানুষের সাহায্য করতে এসে যেন কাউকে কষ্ট না দেন এবং সরে যান, যাতে প্রয়োজন পড়লে তাদেরকে ডাকা হবে, এই ধরনের আশ্বাস তারা দিচ্ছেন। এখানে আমরা দেখেছি পুলিশ এবং স্পেশাল ব্রাঞ্চের কিন্তু বেশ কিছু লোকজন এখানে এসে উপস্থিত হয়েছেন। স্পেশাল ব্রাঞ্চের সাব ইন্সপেক্টর আব্দুল আলিমের সাথে আমাদের কথা হয়েছিল। তিনি নিজে লাশগুলো গুনে এখানে বুঝে নিয়েছেন। তিনি বারবার আমাদেরকে যেটা বলছিলেন যে এখানে লাশ নিয়ে অনেক গুজব ছড়ানোর চেষ্টা করা হলেও তিনি নিজের হাতে গুনে নিয়েছেন এখানে 44টা লাশ, যার মধ্যে 38টা কিন্তু পুরুষ, 4টি নারী এবং 2টি শিশুর মরদেহ রয়েছে। এছাড়া এখন পর্যন্ত তার কাছে আমাদের প্রশ্ন ছিল যে এখন পর্যন্ত আসলে লাশ সংখ্যা আর বাড়তে পারে কিনা বা তাদের কাছে আর কোনো ইনফরমেশন আছে কিনা। তারা এই মুহূর্তে কোনো কিছু স্পেকুলেটেড করতে চাচ্ছেন না। তারা বারবার একটা কথা বলছেন যে এখানে আসবার পর তারা বুঝে পাওয়ার পরই আসলে তারা সংখ্যাটা নিয়ে বলতে পারেন। এছাড়া আপনাদের জানিয়ে রাখি যে আহতদের দেখতে কিন্তু আমরা জানি এবং ঢাকা 7 আসনের যিনি এই চকবাজার সুরিটোলা বা এই জায়গাগুলো আসলে যে সংসদীয় আসনের মধ্যে পড়ে ঢাকা 7 আসন, সেই ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম দেখতে এসেছিলেন আহতদেরকে, তিনি বার্ন ইউনিটে গিয়েছিলেন। এছাড়া ঢাকা মেডিকেলের যিনি ডিরেক্টর আছেন ব্রিগেডিয়ার জেনারেল নাসিরউদ্দিন, তিনি এসেছিলেন এখানে দেখা করবার, রোগীদেরকে দেখবার জন্য এবং তাদের সার্বক্ষণিক যেই ব্যবস্থা আছে ডাক্তারদের সেই সেবা শুশ্রূষা করার সেই ব্যবস্থাগুলো করবার জন্য কিন্তু তিনি ব্যবস্থা করে দিয়ে গেছেন। এছাড়া পাশাপাশি তাদের সঙ্গে তারা অন্যান্য আমাদের সঙ্গে কথা বলেছেন এবং তারা বলেছেন যে এখানে ডাক্তারদের স্পেশাল সেল এবং ইউনিট গঠন করা হয়েছে, প্রত্যেকটি ইনফরমেশন দেওয়া হচ্ছে এবং যে ধরনের ইনফরমেশন জানতে চাই ইমার্জেন্সিতে সেই ধরনের ইনফরমেশন দেওয়া হয়েছে। আর আমরা দেখেছি যে ইমার্জেন্সির বাইরে আহত যারা হয়ে এখানে এসেছেন তাদের বয়স এবং একটি নামের তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে, সেখানে আমরা মোট 36 জনকে দেখে এসেছিলাম। এছাড়া বার্ন ইউনিটের বাইরেও কিন্তু এরকম একটা তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং জানানো হয়েছে আসলে কতজন এখানে
ভর্তি আছেন বা অসুস্থ হয়ে এখানে এসেছেন, এবং তাদের একটা তালিকাও কিন্তু এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আপনাকে যদি আমি বলি যে ওখানে যে তালিকা আমরা দেখেছি, সেই তালিকা অনুযায়ী কিন্তু আমরা দেখেছি যে এখানে বিভিন্ন বয়সের মানুষ আছেন, এবং তাদের মধ্যে আমরা দেখেছি যে আনোয়ার নামে একজন আছেন 55 বছর বয়সের, তার শরীরের প্রায় 28 ভাগই কিন্তু পুড়ে গিয়েছে। এছাড়া আছেন মাহমুদুল নামে একজন, তিনি 52 বছর বয়সী, তার শরীরের 13% কিন্তু পুড়ে গিয়েছে। জাকির আছেন 50 বছর বয়সী, তারও শরীরের প্রায় 18 ভাগ এখানে পুড়ে গিয়েছে। এছাড়া সেলিম আছেন 45 বছর বয়সী, তার শরীরের 14 ভাগ পুড়ে গিয়েছে। রজন নামে একজন আছেন, তার 21 বছর বয়সের একজন তরুণ, তিনিও 51 বছর বয়সী, তার শরীরের প্রায় 51 ভাগ কিন্তু পুড়ে গিয়েছে, এবং তিনি আমাদের ডাক্তাররা যেটা জানিয়েছেন যে তিনি আসলে পুরোপুরি যেটা হয়েছে যে এখানে বদ্ধ থাকার কারণে কিন্তু তাদের শ্বাসনালীগুলো পুড়ে যাওয়াতে তাদেরকে একটু সংখ্যা মুক্ত এখনই তারা বলতে পারছেন না। এছাড়া জাকির আছেন 35 বছর বয়সী, তার শরীরের 36% মরভাতি আছেন, 36% চলে হয়ে গেছে। এছাড়া এখানে আরো 4 জন আছেন যাদের শরীরের বিভিন্ন অংশ 14 থেকে 30 ভাগ পর্যন্ত কিন্তু পুড়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন দলে দলে মানুষ এখানে এসে উপস্থিত আছেন, যারা আসলে স্বজনদের একটা খোঁজ পাওয়ার জন্য আসলে এখানে এসে উপস্থিত হয়েছেন। ঢাকা মেডিকেলের এখানে দেখতেই পাচ্ছেন কতটা করুণ পরিস্থিতি বা পরিস্থিতির দিকে এখানে সবাই আসলে নিজেদের স্বজনদের জন্য আহাজারি করে বেড়াচ্ছেন। তো ঢাকা মেডিকেলের মর্গ থেকে আসলে এই ছিল আমার কাছে সবশেষ। এই মুহূর্তে চকবাজার ঘটনাস্থলে আছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। আমরা এখন চলে যাচ্ছি তার কাছে। জন্য একটি বিষণ্ণ এবং বিমর্ষ সকাল। আপনারা জানেন যে এরই মধ্যে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়েছে যে 45 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যদিও রাত 3টার সময় ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে আগুন তাদের আয়ত্তে রয়েছে, কিন্তু আমরা থেমেই দেখতে পাচ্ছি যে এখানে আগুন আবারও জ্বলে উঠছে। এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগেও আমরা এখানে দেখেছি যে এখানে আগুন ছিল না, কিন্তু এখনো আবার জ্বলে উঠেছে, এবং এইভাবে কিন্তু রাত 12টা থেকে এবং 3টার পর যখন বলা হয়েছে যে আগুন নিয়ন্ত্রণ রয়েছে, তারপর থেকে কিন্তু আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন দফায় এখানে আগুন জ্বলে উঠতে দেখেছি। এবং এই 5টি ভবনে, প্রতিটি ভবনের ভেতরেই নানান ধরনের বিস্ফোরক রয়েছে বলে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়েছে, এবং সেই সকল বিস্ফোরকে আগুন লেগে সেই সকল বিস্ফোরক থেকে প্রচন্ড বিস্ফোরণের শব্দ আমরা বিভিন্ন সময়ে দেখতে পেয়েছি। সব মিলিয়ে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে এখানে কিছুক্ষণ আগে ব্রিফ করা হয়েছে। তারা বলছেন যে যদিও তারা বলছেন যে আগুন তাদের আয়ত্তে রয়েছে, কিন্তু এই আগুন কখন নিভবে এবং এই 5টি ভবনের ভেতরে আরো মৃতদেহ রয়েছে কিনা কিংবা কেউ আটকে পড়েছেন কিনা, সেই অভিযান পর্যন্ত তারা এখনো পর্যন্ত পরিচালনা করতে পারেননি। সেই অভিযান তখন তারা পরিচালনা করতে পারবেন। এবং এখন যে 45 জনের মৃত্যুর কথা বলা হচ্ছে, এই মৃতদেহগুলো এই চৌরাস্তার ভেতরে যে 45 জন, অর্থাৎ এই যখন আগুন লাগে তখন এখানে প্রচন্ড যানজট ছিল, এবং যানজটের কারণে অনেকেই এখানে আটকা পড়েছিলেন, এবং এই সারফেসের ভেতরে যারা আটকা পড়েছিলেন এবং আগুনের শিকার হয়েছেন, তখন সেই তাদের মৃতদেহগুলো, তাদের সংখ্যাগুলোই মূলত এখানে বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে এই ভবনগুলোর ভেতরে আসলে আরো কত মৃতদেহ আছে এবং আদৌ আছে কিনা সেটি আসলে বলা যাচ্ছে না। তবে আশঙ্কার বিষয় যেটি হচ্ছে যে এই 5টি ভবনের কোনোটির নিচ তলায় বিভিন্ন ধরনের গোডাউন ছিল, উপরেও গোডাউন ছিল, কোনো ফ্লোরে আবাসিক লোকজন থাকতেন, মানুষ থাকতেন পরিবার নিয়ে, এবং কোনো ভবনের ভেতরে হোটেলও ছিল। তো সেই হোটেলের ভেতরে যারা বাসিন্দা ছিলেন তারা এই আগুন লাগার পরে সেখান থেকে নিজেদেরকে রক্ষা করতে পেরেছেন কিনা, পালাতে পেরেছেন কিনা, সবাই
সেখান থেকে রক্ষা পেয়েছেন কিনা সেটি আসলে নিশ্চিত নয়। এবং ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে এরই মধ্যে জানানো হয়েছে যে এখান থেকে 41 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই 5টি ভবনে আরো বেশি লোক ছিলেন বলেই এখানে যারা স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী আছেন তারা বলছেন। এবং 2টি হোটেল এখানে ছিল, যেই হোটেলগুলোতেও সেই হোটেলে থাকা সিলিন্ডার সেগুলো যদি আগুনের উৎস বা সূত্রপাতের কারণ নাও হয়ে থাকে, সেই সিলিন্ডারগুলো বিস্ফোরিত হয়েছিল এবং সেই সিলিন্ডারগুলোর বিস্ফোরণের কারণে সেই হোটেলগুলোতে যারা তখন গ্রাহকরা ছিলেন এবং যারা তাদের রাতের আহার উপভোগ করছিলেন তারা আসলে সেখান থেকে সটকে পড়তে পেরেছিলেন কিনা সেই প্রশ্ন থেকে যাচ্ছে। এবং যদি সটকে পড়ে না গিয়ে থাকেন তাহলে সেই সংখ্যা কত সেটিও এখন আসলে অনুসন্ধানের বিষয়, এবং সেটি করা হবে যখন আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব হবে এবং এই ভবনগুলোতে অনুসন্ধান অভিযান চালানো নিরাপদ হবে। তখনই আসলে সেটি অনুসন্ধান চালানো হবে এবং তখনই আসলে সেই সংখ্যাটি আসলে জানা যাবে। এগুলো গেল হচ্ছে এই অগ্নিকাণ্ডের ঘটনা, এই আগুন লাগার ঘটনা এবং তার পরবর্তী যে উদ্ধার তৎপরতা তার তথ্য। কিন্তু এই ঘটনার সাথে সাথে পুরনো ঢাকার আগুন লাগা এবং এই দুর্যোগগুলো যে বারবার ঘটছে, সেই নিমতলির ঘটনার পরে আবারও যে এই এলাকায় যে ঘটনা ঘটল, সেই ঘটনার পর ফায়ার ব্রিগেড যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন সেই ঘটনাও কিন্তু অনেক প্রশ্ন সামনে নিয়ে এসেছে। সেই প্রশ্নগুলো হচ্ছে, প্রথমত ফায়ার ব্রিগেডের পরিচালক অভিযান অপারেশনস, ডিরেক্টর অপারেশনস কিছুক্ষণ আগে ব্রিফ করছিলেন, তিনি দুঃখ করে বলছিলেন যে এই রাস্তাগুলো ঘিঞ্জি হওয়ার কারণে তারা একটি গাড়ি নিয়েও তারা এই অভিযানের পরিচালনা করতে এখানে আসতে পারেননি এই সরু গলির কারণে। এবং এই সরু গলির কারণে তাদের আসতেও দেরি হয়েছে এবং সেই কারণে এখানে হতাহতের যে সংখ্যা আমরা দেখছি এবং যে আশঙ্কা করছি সেই সংখ্যারও কারণ এটি, এবং যে আশঙ্কা করা হচ্ছে সেই আশঙ্কার কারণও আসলে এটি। এবং তার পাশাপাশি যে প্রশ্নটি আসছে সেটি হচ্ছে যে নিমতলির ঘটনার পরেও এখানে যে পুরনো ঢাকায় যে শত শত দাহ্য পদার্থ, কেমিক্যাল এবং অন্যান্য পদার্থের অনিরাপদ ব্যবসা এবং তার অবস্থান, সেগুলো যে উচ্ছেদ করা যাচ্ছে না এবং সেগুলো যে বন্ধ হচ্ছে না, কেন বন্ধ হচ্ছে না, তার দায় দায়িত্ব কে নেবে, সেই প্রশ্নটিও এখনো পর্যন্ত এখানে এসেছে। এবং ফায়ার ব্রিগেডের পরিচালক অভিযান তিনি আমাদেরকে আরো যেটি বলছিলেন সেটি হচ্ছে যে এখানে যারা এই ভবনগুলো তারা ভাড়া দিচ্ছেন, তারা এগুলো আবাসিক লোকজনের কাছে ভাড়া দিচ্ছেন না, বাণিজ্যিকভাবে ভাড়া দিচ্ছেন অধিক লাভের আশায়। এবং এই যে এই লোভের কারণেই বারবার এই ঘটনা ঘটছে এবং তারা বলছেন যদি এগুলো এভাবে চলতে থাকে তাহলে কিছুদিন পর পর আরো অনেক ঘটনা, নিমতলির মতো ঘটনা, এখানকার মতো ঘটনা এখানে ঘটতেই থাকবে এবং সেগুলো কেউ ঠেকাতে পারবে না। এর পাশাপাশি তিনি সবচাইতে বড় যে সতর্কতা অবলম্বন করেছেন যে আগুন লাগার কারণে ফায়ার ব্রিগেডের লোকজন এখানে হয়তো পৌঁছতে পেরেছেন, কিন্তু যদি এখানে একটি বড় ধরনের ভূমিকম্প হয় তাহলে উদ্ধারকারী কোনো বাহিনী এখানে আসলে পৌঁছতেই পারবেন না, এখানে আসলে উদ্ধার অভিযান পরিচালনাই করতে পারবেন না। সব মিলিয়ে এক বিভীষিকাময় এবং শঙ্কাময় পরিস্থিতির বর্ণনা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন এবং এক আবেগঘন ব্রিফিংও তিনি করেছেন যে এই যে 45 জন এবং আরো যাদেরকে উদ্ধার করা হবে তাদের জীবনের দায় আসলে কে নেবে, তাদের যে মৃত্যু সেই মৃত্যুর দায় আসলে কে নেবে, এবং আরো কত লোকের প্রাণ গেলে আসলে যারা এখানে ব্যবসা করছেন তাদের হুঁশ ফিরবে, এবং যারা আসলে আইন প্রয়োগ করার কথা প্রশাসন তারা আসলে কঠোর হবেন, আর কত প্রাণ গেলে আর কত লোক আহত হলে তারা আসলে এই দায়িত্ববান হবেন এবং কঠোরভাবে আইন প্রয়োগ করবেন, সেই প্রশ্ন এখানে এসেছে। এর পাশাপাশি তারা আরো যেটি বলছেন যে যারা মালিক রয়েছেন, যারা এখানে ব্যবসা করছেন এবং যারা এখানে ঝুঁকির ভেতরে থাকছেন, তারা যদি সতর্ক না হন, তারা যদি প্রতিবাদী না হন,
তারা যদি রুখে না দাঁড়ান তাহলে শুধুমাত্র প্রশাসনের তৎপরতার মাধ্যমে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো যাবে না। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে হলে সবাইকে সচেতন হতে হবে, সবাইকে প্রতিবাদী হতে হবে এবং সবাইকে রুখে দাঁড়াতে হবে। এর পাশাপাশি আপনাদেরকে যেই তথ্য জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে যে এই ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছে সেটিও আসলে সুনির্দিষ্টভাবে এখানে কেউ বলতে পারছেন না। ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে একটি ভাষ্য দেওয়া হয়েছে, পুলিশের পক্ষ থেকে একটি ভাষ্য দেওয়া হয়েছে এবং প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদের পক্ষ থেকে আরেকটি ভাষ্য দেওয়া হয়েছে। এবং এর কারণ হিসেবে যেটি বলা যায় সেটি হচ্ছে যে এখানে আসলে এই ধরনের দুর্ঘটনা ঘটার এত উপাদান রয়েছে, সবগুলো ভাষ্যকেই আপনার কাছে মনে হবে যে সেই সবগুলো ভাষ্যরই আসলে বাস্তবতা এবং ভিত্তি রয়েছে। যেখানে আমরা এই আগুনের সূত্রপাতের পেছনে একটি কারণ আমরা শুনতে পেরেছি প্রত্যক্ষদর্শীদের কাছে। তারা আমাদেরকে যেটি বলছিলেন যে এই জায়গাটিতে যখন এই বিস্ফোরণের ঘটনা ঘটে তখন প্রচন্ড যানজট ছিল। এইটা একটি চৌরাস্তা এবং এই চৌরাস্তার পাশেই একটি কমিউনিটি সেন্টার। সেই কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠান ছিল এবং সেখানে বরযাত্রীরা এসেছিলেন। বরযাত্রীদের একটি গাড়ির বহর ছিল এবং সেই গাড়ির বহর হওয়ার কারণে নিয়মিত যানজটের পাশাপাশি সেটি আসলে বাড়তি যে জটলা সেটি এখানে তৈরি করেছিল। এবং এই জটের ভেতরেই, এই যানজটের ভেতরেই গাড়িগুলো যখন ছিল সেখানে বেশ কিছু প্রাইভেট কার ছিল এবং একটি মাইক্রোবাসও ছিল। এবং কোন প্রত্যক্ষদর্শী বলছেন যে একটি সিএনজি অটোরিকশা একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার পরে সেই মাইক্রোবাসটি সিএনজি সিলিন্ডার সমৃদ্ধ সেই মাইক্রোবাসটি সেখানে বিস্ফোরিত হওয়ার পরে সেই আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুন গিয়ে আঘাত হানে পাশেরই একটি বিল্ডিং এর এসির যে বাইরের অংশ রয়েছে সেই বাইরের অংশে সেটি বিস্ফোরিত হয়ে অন্যান্য ভবনের যে গুদাম রয়েছে, যেটিতে প্লাস্টিকের কণা রয়েছে, যেই ভবনে বডি স্প্রে রয়েছে এবং আগুন লাগার আরো নানান উপাদান ছিল, সেই উপাদানে সেগুলো লাগে এবং সেখান থেকে দ্রুত চোখের নিমিষে 5টি ভবনে আগুন লেগে যায় এবং ফায়ার ব্রিগেড এখানে আসার আগেই 5টি ভবন আগুনের লেলিহান সেখানে ছড়িয়ে পড়ে। এবং এখানে যে বীভৎস এবং রোমহর্ষক এবং শোকাবহ পরিস্থিতির তৈরি হয়েছে তার পেছনে আসলে এটাই কারণ এবং সেটিরই ধারাবাহিকতা এখনো পর্যন্ত চলছে। এই আগুন কখন নিভবে সেটি আসলে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। ফায়ার ব্রিগেডের কর্মীরা আসলে বলতে পারছেন না, কারণ তারা বলছেন যে এই ভবনগুলোতে এখনো পর্যন্ত কোথায় কি আছে তারা আসলে সেটি জানেন না। এর কারণেই আমরা দেখতে পাচ্ছি যে রাত 3টার সময় এই 5টি ভবনের আগুন আয়ত্তে এসেছে, ফায়ার ব্রিগেডের ফায়ার ফাইটারদের আয়ত্তে এসেছে বলার পরেও আমরা দেখছি যে দফায় দফায় এখানে বিভিন্ন ফ্লোরে আগুন জ্বলে উঠছে, বিভিন্ন ফ্লোর থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসছে এবং সে কারণেই বলা যাচ্ছে যে কোনো ভবনই এখনো পর্যন্ত নিরাপদ নয়। এখানে আরো মৃতদেহ আছে কিনা, আরো কেউ আটকে আছেন কিনা সেই অনুসন্ধান করার পর্যায় পর্যন্ত এখনো পর্যন্ত যাওয়া যাচ্ছে না। যদিও সেই রাত 11টায় এই অভিযান শুরু হয়েছে, ঘন্টার পর ঘন্টা এখানে অভিযান চলছে, তারপরেও সেই মানুষগুলোকে যারা সেখানে চূড়ান্ত ভাগ্যের নির্মম পরিহাসের শিকার হয়েছেন, ভাগ্যকে বরণ করতে ভাগ্যের চূড়ান্ত যে পরিণতি সেই পরিণতি স্বীকার করতে বাধ্য হয়েছেন, তারা আসলে সেই সংখ্যাটি এখনো পর্যন্ত বলতে পারছেন না। যে 42 জনের কথা বলা হচ্ছে, 45 জনের কথা বলা হচ্ছে, সেই 45 জন হচ্ছেন, তারা বলছেন যে সেটি হচ্ছে সারফেসের হতাহতের হিসাব। সারফেসের হতাহত বলতে তারা এটি বোঝাচ্ছেন এই রাস্তার উপরে যারা ছিলেন, পথচারী যারা ছিলেন, এই রাস্তায় বিভিন্ন গাড়িতে যারা আটকা পড়েছিলেন, রাস্তার পাশের দোকানগুলোতে যারা খরিদ্দার ছিলেন, যারা ব্যবসায়ী ছিলেন, দুটো হোটেল ছিল, সেই হোটেলের যারা কর্মচারী ছিলেন, সেই হোটেলে যারা নৈশভোজ উপভোগ করছিলেন তাদের সংখ্যা। এর বাইরে বিভিন্ন ভবনে যারা আটকা পড়েছেন তাদের ভাগ্যে কি হয়েছে, তারা কি
বেরিয়ে যেতে পেরেছেন? তারা কি সেখান থেকে পালাতে পেরেছেন? সেই সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না। আমরা এখানে একজনকে পেয়েছি, তিনি আমাদেরকে বলছিলেন যে তার স্বজন এখানে, তিনি স্বজন হারিয়েছেন। আমি আপনার কাছে জানতে চাইবো যে আসলে আপনারা কি অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন, কি হয়েছে? এদিকে আমার মামা ওই সামনে দোকানে ছিল আর কি, চা খাইতেছে, এদিকে তাকে চা খাই আসতেছে, ওইদিকে এখানে মারা গেছে। এটাই জানি আমার মামা, উনি লাস্ট কোথাও খুঁজে পাইনি, আর কোথাও মেডিকেলে গেছি সেখানেও খুঁজছি, কোথাও পাইনি, এখন এখানে মারা গেছে আর কি। এটাই নিশ্চিত হলেন কিভাবে যে উনি মারা গেছে? আর কোনো খবর পাইনি কোথাও, মেডিকেলে খুঁজছি, সব মেডিকেল গুলো খুঁজছি, যে লাস্ট যেখানে যেখানে যারা অসুস্থ ছিল তারা খুঁজছি, আর কোথাও পাওয়া যায়নি। এই জন্য এখন চিন্তা করলাম যে এখানে মারা গেছে। আপনারা কি আপনি কি এই এলাকাতেই থাকেন? না, আমি এই এলাকায় থাকি, কিন্তু এই যে চান্ডিঘাটে থাকি। আচ্ছা, কিন্তু এই এলাকায় যে আপনার বছরের পর বছর যেরকম অনিরাপদে ব্যবসা হচ্ছে, কিছুদিন পর পর ঘটনা ঘটছে, সেটা নিয়ে কি আপনাদের কোনো অবস্থান বা কোনো? এখানে আসলে এখন তো সিলিন্ডারের মাধ্যমে, গাড়ি থেকে সিলিন্ডার হইয়া বাস্ট হইয়া, ট্রেনের সুইটার বাস্ট হইয়া এইভাবে আগুন লাগছে আর কি। কিন্তু ফায়ার ব্রিগেড থেকে তো বলছে যে ধরেন এই যে প্লাস্টিকের দানা যদি না থাকতো, যদি স্প্রে যদি না থাকতো, তাহলে আগুন এত ছড়াইতো না। প্লাস্টিকের দানায় আগুন কম হয়, কিন্তু অন্য ওই যে ম্যাটেরিয়াল মনে করেন যে কেমিক্যাল যেটি আছে না, এগুলোতে আগুন হয়। প্লাস্টিকের দানা আগুন হয় না, এটা আমরা জানি। প্লাস্টিকের গোডাউনে আজ পর্যন্ত কোনোদিন আগুন লাগেনি। কিন্তু অন্যান্য যে দাহ্য পদার্থ ছিল সেগুলোর কারণে তো আগুনটা বেশি। হ্যাঁ, সেগুলোর কারণে আগুন লাগতে পারে, মানে আগুন ছড়াই গেছে আর কি। এখানে ট্রান্সমিটার বাস্ট হওয়ার কারণে সারা এলাকা ছড়াই গেছে, যেখানে মানুষের যানজটের মাধ্যমে মানুষগুলো মরে গেছে আর কি। যানজটের কারণে সে কোনো দিকে দৌড়াদৌড়ি করতে আর পারেনি। জি, আপনি কি মানে এখানকার? না, আমি ওই চকের ওইদিকে থাকি। আপনারা যে এই যে পুরনো ঢাকার যে বছরের পর বছর যে অনিরাপদ নিমতলি হইলো, এখন আবার এইটা আমরা কি বলবো, আমরা হলাম সাধারণ মানুষ। এখন এখানে যারা রাগবওয়াল তারাই তো এগুলা ব্যবসা করতেছে, তারাই থাকতেছে নিচে গোডাউন, উপরে তারা থাকতেছে, তারাই তো নিজের সেফটির জন্য নিজে কিছু করে নাই। এই যে বিল্ডিং এ ওনারা সবাই মালিকেরাও থাকতেন, ওনারাই ভাড়া দিচ্ছেন, ওনারা তো চিন্তা করেন নাই যে তোর বড় দুর্ঘটনা ঘটবে। এখন আমরা তো সাধারণ মানুষ, আমি তো এলাকার কেউ না, নাগরিকও না। এই জন্য আমি কি করবো, আমরা তো করার কিছু নয়। এখন যারা বাড়িওয়ালা তারা এই ব্যাপারে চিন্তা করা উচিত যে আমরা কেমিক্যাল ব্যবসার, এখানে তো কোনো কারখানাও নাই, এখানে কেমিক্যালের গোডাউন থাকবে কেন? আপনি কি এই এলাকার? না, আমি এলাকার না। জি, আসলে এই রোমহর্ষক এবং হৃদয় বিদারী এই ঘটনার পর আশপাশের অনেক এলাকা থেকেই মানুষ এসেছেন। কিছুক্ষণ আগেই এখানে যে মসজিদ আছে সেই মসজিদে ফজরের নামাজ হয়েছে, এবং ফজরের নামাজের পর এখানে মুসল্লিরা যারা এখানে এই নির্মম ঘটনার শিকার হয়েছেন তাদের জন্য দোয়া করেছেন, এবং এই পুরো এলাকার জন্য কেন, শুধুমাত্র পুরো দেশের জন্যই এসে আসলে একটি শোকাবহ সকাল। যে আমার ওই যে 2 তলায় সব মালপত্র মানে সব কিছু আমার শেষ, কিচ্ছু বাইর করতে পারিনি। আমরা আগে বাইরে হয়ে গেছি, বন্ধ করে গেছি, পরে বন্ধ হওয়ার 10-20 মিনিট পরে আসছি, তখন এই অবস্থা, মানে সব। আর এদিকে আসতেও পারিনি। আর আপনার গোডাউনে কি কি ছিল? আমার গোডাউনে আমার মালপত্র ছিল, কাগজপত্র ছিল, মানে অফিসের এক সাইডে অফিস, এক সাইডে মালপত্র, এইভাবে আর কি আমার গোডাউন। এই যে হোটেলের উপরে। মানে কি মাল ছিল আপনার এখানে? খেলনা ব্যবসায়ী, চাইনা খেলনা, চাইনা পিভিসি বল, এই সমস্ত জাতি আর কি। আপনার অফিসে কোনো কর্মচারী ছিল না আপনার? আমার কর্মচারী আসিল, বাইনা ছিল, ভাইয়া ছিল, এরা বাসা গেছে গা। আমি ছিলাম ইসলামপুর গেছি, এই যে মাগরিবের নামাজ পড়ে এখান থেকে নামাজ পড়ে গেছি। অল্প টাইমের ভিতরে মানে 30 সেকেন্ডে যারা বাইরে হইতে পারছে তারা বাঁচছে, আর যারা 30 সেকেন্ডের ভিতরে বাইরে হইতে পারে নাই তারা কেউ বাঁচে নাই। এই যানজটের ভিতরে পড়ে গেছে, বিয়ের গাড়ি ছিল, এই যানজটের ভিতরে যে দৌড়াই যাইতে পারছে যাইছে, আর যে পড়ে গেছে শেষে। 30 সেকেন্ডে এতগুলা, 30 সেকেন্ডের ভিতরে, মানে 30 সেকেন্ডের ভিতরে যারা বাইরে হইতে পারছে তারা বাঁচছে, আর যারা বাইরে হইতে পারে না তারা পড়ে গেছে। বাস্ট হওয়ার সাথে সাথে হোটেলগুলো সিলিন্ডার বাস্ট হয়ে গেছে এট এ টাইম, হইয়া 30 ফিট উপরে মানে আগুনটা ছড়াইছে, এই পুরো এলাকা ছড়াইছে। তখন ওই যে অন্যান্য গোডাউনের মধ্যে লাগিয়ে গেছে।
দর্শক, আপনারা শুনছিলেন যে মাত্র 30 সেকেন্ডের ভেতরে পুরো আগুন ছড়িয়ে যায় এবং এখনো পর্যন্ত যে এই হতাহতের সংখ্যা আমরা জানতে পেরেছি যে 45 জন। এই 30 সেকেন্ডের এই যে 46 জন বলা হচ্ছে, আরো সংখ্যা বেড়েছে। তো এই 46 জনের প্রাণ কেড়ে নিয়েছে 30 সেকেন্ডের আগুন, এবং সেই 30 সেকেন্ডের ভেতরেই যারা এখান থেকে সরতে পারেননি, মাত্র 30 সেকেন্ড সময় পেয়েছিলেন এখানে যারা ছিলেন, এই যানজটে আটকা পড়া বিভিন্ন ভবনে থাকা মানুষেরা যারা 30 সেকেন্ডের ভেতরে সরে যেতে পারেননি, তারা আসলে সেখানে নির্মম এই বাস্তবতার মুখোমুখি তাদের হতে হয়েছে। এবং সেই সংখ্যা কি 46 নাকি আরো বেশি, সেটির জন্য আমাদেরকে চূড়ান্ত যেই অনুসন্ধান কার্যক্রম রয়েছে সেই অনুসন্ধান কার্যক্রম পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। দর্শক, আপনারা দেখছেন একটি বিমর্ষ এবং শোকাবহ সকালে ফায়ার ব্রিগেড অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধার অভিযান। রাত 10:30টার দিকে এই এলাকায় আগুন লাগে এবং প্রত্যক্ষদর্শীরা যেটি বলছেন যে মাত্র 30 সেকেন্ডের ভেতরে এখানে আগুন পুরো এলাকায় 5টি ভবনে ছড়িয়ে পড়ে এবং এই 5টি ভবন থেকে এবং এই রাস্তা থেকে, চৌরাস্তা থেকে, আটকে পড়া যানবাহনগুলো থেকে 30 সেকেন্ডের ভেতরে যারা সটকে পড়তে পেরেছেন তারাই মূলত এখান থেকে বেঁচে যেতে পেরেছেন, আর বাকি সবাইকেই নির্মম পরিস্থিতির শিকার হতে হয়েছে। সেই নির্মম পরিস্থিতি হচ্ছে 5টি ভবনে এখনো আগুন জ্বলছে। 41 জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। 46 জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার ব্রিগেড এবং সিভিল ডিফেন্সের কর্মীরা। এখানে যে উদ্ধার অভিযান চলছে, এই উদ্ধার অভিযানে ফায়ার ব্রিগেডের পাশাপাশি পুলিশের সদস্যরা কাজ করছেন গত রাত থেকে। এই উদ্ধার অভিযানে ফায়ার ব্রিগেডের স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন। এখানে স্থানীয় যারা বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের লোকজন রয়েছেন, তারাও এখানে উদ্ধার অভিযানে দায়িত্ব পালন করছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত একটি ভবনে আগুন জ্বলছে, একটি ভবনের একটি ফ্লোরে আগুন জ্বলছে। রাত 3টার সময় ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে আগুন তাদের আয়ত্তে। সেই মুহূর্তে আমরা দেখেছি যে কোথাও থেকে আগুন দেখা যাচ্ছে না, কিন্তু তারপরেও আমরা দফায় দফায়, বিশেষ করে যেই ভবনটিতে আপনার আগুন দেখছেন, এই ভবনটির বিভিন্ন ফ্লোরে, দোতলায়, 3 তলায়, 4 তলায়, ছাদে, এবং এই ভবনের পেছনে আরেকটি ভবন যেখানে আমরা শুনতে পেয়েছি যে সেখানেও কেমিক্যালের মজুদ ছিল। সেই কেমিক্যালের মজুদের থাকা সেই ভবনেও আমরা দেখেছি যে দফায় দফায় আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে এসেছে, আগুনের লেলিহান বেরিয়ে এসেছে, এবং সেই আগুনের লেলিহান 5 তলার ছাদের উপর থেকে, আমরা নিচে দাঁড়িয়ে আছি, সেই 5 তলার ছাদের উপর থেকেও জ্বলছে সেই আগুন আমরা দেখতে পেয়েছি। আমরা এখানে আরো একজনকে পেয়েছি, পাশের যে দোকান, সেই এই দোকানটি বন্ধ আছে, সেই আপনার দোকানটি খোলা ছিল। আপনি আসলে কি দেখেছেন বলেন? আমি দেখলাম যে হঠাৎ এই যে গাড়ি এখানে দেখতে পেতেছেন, গাড়ির থেকে মানে আপনার আগুনটা ছড়াইছে। মানে এরকম একটা পরিস্থিতিতে যে মানে আগুনটা ছড়ানোর পরে মানে সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। আগুনটা ছড়ানোর পরে মানে আপনার 15 হইতে 20 সেকেন্ডের ভিতরে পুরো এরিয়া মানে আগুনটা ছয়লাভ হয়ে গেছে। আমরা যখন এদিকে তাকাইলাম দোকান থেকে, দেখলাম শুধু আগুন আর আগুন। আমরা দোকান এভাবে খোলা রাখা অবস্থা আমরা বেরিয়ে গেছি। এমনিতে এখানে যে 5টা ভবনে আগুন লেগেছে, মানে সেই ভবনগুলো তাহলে কি কি আছে? ভবনগুলোতে তো নিচে তো আমাদের প্লাস্টিক মার্কেট, আর উপরে তো এরকম কিছু না, সব ফ্যামিলির বাসা। যেমন এগুলো ফ্যামিলির বাসা, আমাদের এখানেও ফ্যামিলির বাসা, এইটাও ফ্যামিলির বাসা। নিচে হলো প্লাস্টিক পাউডার মার্কেট, যে আমাদের এই মার্কেট, প্লাস হলো অরিজিনালের মার্কেট। এটা আমি প্র্যাকটিক্যাল সবকিছু দেখছি যে কি হয়েছে। ঠিক আছে, এখানে যখন আগুনটা লাগা যায়, আগুনটা উপর দিকে উঠে, তখন বৈদ্যুতিক তারগুলোর সাথে আগুন যখন তারের সাথে লাগা যায়, তারগুলো ফুটতে থাকে। পরে ওই যে মসজিদের কোনারে ট্রান্সমিটার ছিল একটা, ওই ট্রান্সমিটারটা বাস্ট হয়। ট্রান্সমিটারটা বাস্ট হওয়ার পরে ওই আগুনগুলা হোয়াইট ম্যানশনের ভিতরে ঢোকার পরে খুব দ্রুত মানে
আগুন ছড়ায় জায়গা, এই পরিস্থিতিতে অনেক লোক হয়তো এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনিতে যে আগুন যে এত দ্রুত ছড়িয়ে পড়লো এটার কারণ কি? এটা কারণ তো বুঝতে পারতেছি, এটা হয়তো গ্যাস সিলিন্ডারের কারণে হইতে পারে। গ্যাস সিলিন্ডার কারণে তো আগুন লেগেছে, কিন্তু এই আগুন যে এত ছড়িয়ে পড়লো এটার কারণ কি? এই যে আপনার স্প্রে আরো যে দাহ্য পদার্থ না, এটা ছড়ায় পরানো যে ট্রান্সমিটার বাস্ট হওয়ার পরে আগুনটা আরো ছড়াইছে বেশি। এটা কারেন্টের তার তো গাড়ি তো এটা মানে যখন আগুন তো অনেক উপর দিকে উঠে গেছে, তখন ট্রান্সমিটারটা বাস্ট হচ্ছে, ট্রান্সমিটারটা বাস্ট হওয়ার পর আগুনটা আরো ছড়াই গেছে বেশি। এমনিতে যে আপনারা তো দেখেছেন যে যেমন আপনি এখান থেকে নিজে মানে সরতে পেরেছেন। আমরা সরতে পেরেছি বলতে মানে আমরা তো সময় নিতে পারি নাই, আমরা দেখার সাথে সাথে এরকম একটা পরিস্থিতি যে এখানে যে 1 মিনিট সময় অপেক্ষা করবো, এটা আমার জীবনের জন্য রিস্ক। আমার দোকান তো এটা দেখতেছিলাম এখন বন্ধ, কিন্তু এটা বন্ধ ছিল না, এটা খোলাই ছিল। আমরা পরে এই সাইডের আগুন নিয়ন্ত্রণে আসার পরে আমরা আর কি আইসা দোকান বন্ধ করতে পারছি। এগুলো তো ধরেন আপনি বলতেছেন যে 30 সেকেন্ড যারা এখানে ছিল অবস্থান করছে তারা অনেকেই মারা গেছে, এখানে কেউ জীবিত নাই। না, কিন্তু অন্যান্য ভবন থেকে তো আর 30 সেকেন্ডে বের হয়ে আসতে পারে নাই, তাদের কি অবস্থা? মানে এইসব ভবনে কি লোক ছিল না? হ্যাঁ, লোক ছিল, যেমন এসে যে হোয়াইট ম্যানশনে ছিল, এটাই ছিল, এই ভবনের ভিতরে লোক ছিল, তো এরা মনে হয় না বেরোতে পারছে, অনেকে বেরোতে পারেনি। মানে এখানে কি কোনো হোটেল ছিল কোনো ভবনে? হোটেল ছিল যে হোয়াইট ম্যানশনের পাশে হোটেল। হ্যাঁ, এটা আগে আমানিয়া হোটেল নামে পরিচিত ছিল, পরে এটা চেঞ্জ হয়েছে, নতুন কি জন্য দিয়েছিল। হ্যাঁ, এবং এটার এই পাশে একটা হোটেল আছে, দুই পাশে দুইটা হোটেল। দুইটা হোটেলে কি আগুন লাগছে? আগুনটা পড়ে গেছে, হোটেলের দিকে আগুন গেছে পরে, কিন্তু আগুনের উৎপত্তি হোটেল থেকে না। মানে হোটেল থেকে কি লোকেরা বের হইতে পারে? লোকগুলা যদি এরা দ্রুত বেরোতে, আমরা যেহেতু বেরিয়ে যেতে পেরেছি, কারণ ঘটনা তো আমাদের সামনে, আর হোটেল তো যায় অনেক দূরে। ওরা যদি দ্রুত বেরিয়ে যাওয়ার ইচ্ছা যাদের ছিল বাঁচতে পারছে, কিন্তু যারা সময় নষ্ট করছে বা দেখা গেছে যে মালের মায়া করছে, হ্যাঁ চিন্তা করছে ক্যাশে টাকা ছিল, টাকা নিয়ে বেরোই, ওরা আর বেরোতে পারে না। যেমন আমার দোকানে কর্মচারী ছিল একজন মিরাজ, ওই বলতেছে যে মামা ক্যাশের টাকা পয়সা ছেড়ে নিয়ে বাইরন, যদি আমি ওই 5টা সেকেন্ড অপেক্ষা করতাম হয়তো আমরা 3 জন এখানে মারা যেতাম। জি দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে কি ভয়াবহ পরিস্থিতির তৈরি হয়েছিল এখানে। যারা বলছেন যে 30 সেকেন্ডের ভেতরে, মাত্র 30 সেকেন্ডের ভেতরে এই ভয়াবহ আগুনটা ছড়িয়ে পড়ে। এবং আমি আরো এখানে যারা স্থানীয় অধিবাসী রয়েছেন তাদের অনেকের সাথেই আসলে কথা বলেছি। ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এখানে যদি এই স্প্রের মতো, প্লাস্টিক ডালার মতো আরো অন্যান্য উচ্চ দাহ্য ক্ষমতা সম্পন্ন দ্রব্য এবং বস্তু যদি না থাকতো তাহলে এখানে এত দ্রুত আগুন ছড়াতো না। কিন্তু এখানে যারা ব্যবসা করেন এবং এখানে যারা অধিবাসী, তারা আসলে এটাকে মানতে চাইছেন না। তারা বলছেন যে আগুন লাগার যে সূত্রপাত, সেই সূত্রপাতটাকেই তারা মূলত সামনে আনছেন এবং সেই কারণেই এই প্রাণহানি হয়েছে, তারা সেটি বলতে যাচ্ছেন। কিন্তু এই আগুন আরো অনেক জায়গায় গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণ হয়, সেখানে কিন্তু এত হয় না। ও ভাই, আমার দোনো বাসি জানাই, আমি সাই আছি মেডিকেলে। ভাই মর্গে আছে। আপনি কি আমি শনাক্ত করছি, ওদের মোবাইল পাইছি, টাকা পাইছি। ওনারা কোথায় ছিলেন? ওই দোকান, ওই পিলারে গোড়ার দোকানটা। আর এই স্পেল মঞ্জু, মোবাইলের দোকান মঞ্জু এই ডাক্তার দোকানের। তারপরে ওই যে খাজা ফারুক ভাইয়ের ভাগিনা ভাই, অসংখ্য লোক ভাই, 63 জন লাশ আমি নিজে দেখি আইছি ভাই। মর্গে আমি ছিলাম, 2 জনে মারা গেছে, 2 ভাই মারা গেছে।
দর্শক, সকাল হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্বজনরা আসছেন এবং অনেকেই এখানে কান্নায় ভেঙে পড়ছেন। এবং একটু আগে আমরা জানলাম যে এখানে একটি মোবাইলের দোকান ছিল, দুই ভাই মোবাইলের দোকানে ছিলেন এবং সেই সহোদর তারা এখানে তাদের প্রাণ হারিয়েছেন। এখানে কথা বলতে চাই এবং সময় যত গড়াচ্ছে মৃতদেহের সংখ্যা তত বাড়ছে। আশঙ্কা করা হচ্ছে যে এই ভবনগুলোতে 5টি ভবনের ভেতরে যখন অভিযান পরিচালনা করা হবে তখন হয়তো আরো মৃতদেহ বাড়তেও পারে, এই আশঙ্কাই তারা করছেন। যদি না তারা এই যে স্বল্প সময় ছিল 30 সেকেন্ডের মতো সময় পেয়েছেন, যারা বেঁচেছেন তারা বলছেন যে তারা যারা 30 সেকেন্ডের কম সময়ের 30 সেকেন্ডের ভেতরে যারা এখান থেকে সরে পড়তে পারেননি তারা আসলে কেউ তাদের প্রাণ রক্ষা করতে পারেননি, সেই কথাই তারা বলছেন। দর্শক, আপনারা দেখছেন যে ফায়ার ব্রিগেডের অভিযান এখনো পর্যন্ত এখানে চলছে। সকাল 6:30টার দিকে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে আবারও ব্রিফ করা হবে এখানকার যে সবশেষ উদ্ধার তৎপরতার সবশেষ খবর নিয়ে তারা আবারও ব্রিফ করবেন। আমরা দেখতে পাচ্ছি যে সকাল হয়েছে এবং এখানে বিভিন্ন যে ধ্বংসস্তূপ, আগুনে পুড়ে যাওয়া বিভিন্ন অংশ, সেই অংশর বিভিন্ন জায়গা এখন অনেকটাই দেখা যাচ্ছে। ফায়ার ব্রিগেডের কর্মীরা চেষ্টা করছেন যে এই সকল পুড়ে যাওয়া যে ধ্বংসাবশেষ সেই সব জায়গার ভেতরে কোনো কেউ আটকা পড়েছেন কিনা, কোনো মৃতদেহ আছেন কিনা সেগুলি তারা তল্লাশি করছেন। এবং সেই তল্লাশি এখনো পর্যন্ত এই চৌরাস্তার ভেতরে এই পথের ওপরে যারা আটকা পড়েছিলেন এবং আগুনের লেলিহানের শিকার হয়েছিলেন তাদেরকেই আসলে উদ্ধার করা সম্ভব হচ্ছে। এবং এখন পর্যন্ত যে সংখ্যাটি আমরা জানতে পারছি 46 জন, সেটি আসলে এই সংখ্যাই এই রাস্তার উপরে থাকা পথচারী, রাস্তার পাশের দোকানি এবং বিভিন্ন যানবাহনে আটকে পড়া, যানজটের কারণে আটকে পড়া সাধারণ মানুষ, তাদের সংখ্যাটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। 5টি ভবনে আগুন ছড়িয়ে পড়েছিল, তাদের কি হয়েছে সেটি আসলে আমরা এখনো পর্যন্ত জানি না। তবে আমরা যতদূর জানতে পেরেছি যে অনেকেই কয়েকটি ভবন থেকে অনেকেই সরে যেতে পেরেছেন এবং অনেকেই জানলা দিয়ে, বারান্দা দিয়ে, ছাদ থেকে লাফিয়ে বেঁচেছেন। তবে তারা আহত হয়েছেন, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এবং জেনারেল বিভাগে।